গেজেট প্রকাশ, স্বল্প পরিসরে নবম পে স্কেল কার্যকর। ১০০% পেনশনের পাশাপাশি সর্বনিম্ন ১৭,০০০ টাকা বৃদ্ধির সুপারিশ। তারেক রহমান এই বিষয়ে যা বললেন, দুটি পদ্ধতি অনুসরণ করে সরকারি চাকরিজীবীদের স্বল্প পরিসরে বেতন বৃদ্ধির নতুন যৌক্তিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারেক রহমানের সুপারিশ ক্রমে শুধুমাত্র অবসরকালীন সুবিধা এবং কর্মচারী-কর্মকর্তাদের সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন বৃদ্ধির চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। বিশেষ করে যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন, তাদের অর্থনৈতিক অবস্থান নিয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারেক রহমান বলেন, আমরা কর্মচারীদের অর্থনৈতিক ক্ষতিগ্রস্তর অবস্থান নির্ণয় করে এককালীন সুযোগ সুবিধা বৃদ্ধি করব। এই সুবিধা বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের অর্থনৈতিক গতি ফেরাতে সক্ষম। সর্বশেষ যখন ২০১৫ সালের অষ্টম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন করা হয়, তখন কর্মচারীদের বেতন সর্বনিম্ন ৮,২৫০ টাকা বাস্তবায়ন করা হয়েছিল, যা ২০২৬ সালের এই ১১ বছরের ব্যবধানে কর্মচারীদের অর্থনৈতিক অবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে সকলের মতামতকে সমর্থন জানিয়ে শেষ পর্যন্ত আংশিক আকারে বেতন বৃদ্ধির সুপারিশ করা হয়। আজকের বৈঠকের সচিবরা বলেন, বাংলাদেশের সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিন থেকে যথেষ্ট বৈষম্য শিকার। তাই এখন যদি কর্মচারীদের বৈষম্য নিরসন করা না হয়, তাহলে দেশের অর্থনৈতিক অবস্থা কোনোভাবেই স্বাভাবিক রাখা সম্ভব নয়। যার ফলে আংশিক আকারে সরকারি চাকরিজীবীদের সকল দাবি বাস্তবায়নের নতুন সুপারিশ পাস হয়। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। তারেক রহমান বলেন, আমরা সর্বনিম্ন বেসিক ৭০,০০০ টাকা নির্ধারণ করার লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়কে অনুমোদন দিয়েছি। এছাড়াও পে কমিশনের সঙ্গে জরুরি বৈঠকে সর্বনিম্ন বেসিক ৭০,০০০ টাকার পাশাপাশি সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরুদ্ধারের জন্য নতুন একটি সিদ্ধান্ত চালু করতে অর্থ মন্ত্রণালয়ের নিকট স্মারকলিপি প্রেরণ করা হয়েছে। যেহেতু এই বিষয়টি বাজেটের সঙ্গে সম্পৃক্ততা, তাই অবশ্যই অর্থ মন্ত্রণালয়ের ভূমিকা অপরিসীম। ইতিমধ্যেই অর্থমন্ত্রী আমির খসরু বলেছেন, এখন বাজেট সংশোধন করার মাধ্যমে বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের প্রত্যাশিত সকল ধরনের সুযোগ সুবিধা বাস্তবায়ন করা হবে। যদিও সকল কিছু ধাপে ধাপে বাস্তবায়ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবে এর মাঝেও কিছু সুবিধা খসড়ায় সংযোজন থাকবে। আজ সরকারের অর্থনৈতিক বিশ্লেষকরা অর্থনৈতিক বিষয়গুলো নিয়ে বিশ্লেষণ করেন। তাদের মতে, বেতন বৃদ্ধি করা হলে আর্থিক কিছুটা সমস্যা তৈরি হতে পারে, তবে এটা স্বাভাবিক প্রক্রিয়া। কেননা যেহেতু ২৪ লক্ষ সরকারি চাকরিজীবীদের সকল দাবি পূরণ করা হচ্ছে, তাই এটি বাস্তবায়ন করা একটি দেশের অর্থনৈতিক কিছুটা হুমকি স্বরূপ। কিন্তু প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের অর্থনৈতিক গতি ফিরিয়ে আনাই হচ্ছে আমাদের মূল দায়িত্ব এবং লক্ষ্য। কেননা আমরা বিভিন্ন বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ, যার ফলে এখন বাজেট সংশোধনের মাধ্যমে তাদের প্রত্যেকটি দাবি আংশিক আকারে অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি করা হবে। যদিও আংশিক বেতন স্কেল বাস্তবায়ন করা খুব একটা ভালো দিক নয়, তবে বর্তমান আর্থিক অবস্থানকে বিবেচনা রেখেই আংশিক বেতন স্কেল বাস্তবায়ন করাই হবে ইতিবাচক উদ্যোগ। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। অর্থনীতিবিদরা বলেন, যেহেতু প্রতি ৫ বছর পর পর বেতন স্কেল বাস্তবায়ন করা হয়, তাই অবশ্যই সরকারি চাকরিজীবীদের জন্য ২০২৬ সালের নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এখন যদি পূর্ণাঙ্গ বেতন স্কেল বাস্তবায়ন না করে আংশিক আকারে ধাপে ধাপে সকল সুযোগ সুবিধা বাস্তবায়ন করা হয়, এতে করে কিছুটা সময় ক্ষেপণ হতে পারে, যা সরকারি চাকরিজীবীদেরকে সাদরে পূরণ করতে হবে। বিশেষ করে যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন, তাদের জন্য এই নবম জাতীয় বেতন স্কেল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ধাপে ধাপে বেতন বৃদ্ধি করা হলেও সেটাকেও ২ ধাপ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এই ধাপে শুধুমাত্র পেনশন সুবিধা শতভাগ মূল বেসিক নির্ধারণ করা হয়েছে, যেখানে সরকারি চাকরিজীবীদের জন্য
17,000 টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়। তবে পর্যালোচনা কমিটি ও পে কমিশনের কাছে নতুন খসড়ায় সিলেকশন গ্রেড ও টাইম স্কেল সংশোধনের গুরুত্বপূর্ণ বিষয়টি উপস্থাপন করা হয়েছে। এছাড়াও যখন দ্বিতীয় ধাপে বেতন বৃদ্ধি করা হবে, তখন বাড়ি ভাড়া 70%, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা, যাতায়াত ভাতা, বিভিন্ন ভাতা সংযোজন করা হবে। তবে এগুলো নতুন খসড়ায় সংযোজন থাকলেও ধাপে ধাপে কৌশল আকারে বাস্তবায়ন করবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কমিশনের প্রধান সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান বলেন, আমাদের সিদ্ধান্তগুলো বাংলাদেশের কর্মচারীদের অর্থনৈতিক সক্ষমতা বহুগুণে জাগ্রত করবে। তো আজকের এই প্রতিবেদনটি এ পর্যন্ত। আশা করি এই প্রতিবেদনটি থেকে অনেকে উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।